আমার মেয়েরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব আর্গুমেন্টেটিভ এসে ফরমেশন নিয়ে বা এটার স্ট্রাকচার নিয়ে, যে কিভাবে এটা লেখে। আমরা ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, প্র্যাকটিসও করেছিলাম, কিন্তু আমার মনে হয় এত দিন হয়ে যাওয়ার কারণে তোমাদের মনে নেই। আমি একটু ঝালাই দিলে, তোমাদের ধরিয়ে দিলে আবারও বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এখন হোয়াট ইজ আর্গুমেন্ট? আর্গুমেন্ট হচ্ছে তর্ক বা বিতর্ক। ধরো তোমার সামনে একটা পয়েন্ট রাখা হলো। কি পয়েন্ট রাখলাম আমি? যে টিভি দেখা ভালো। এখন এই টিভি দেখা বাচ্চাদের জন্য ভালো, ধরো এই একটা পয়েন্ট আমি তোমাদের সামনে রাখলাম। এখন এর পক্ষে তোমরা কেউ কেউ মতামত দিলে, আবার এর বিপক্ষে তোমরা কেউ কেউ মতামত দিলে। আবার ধরো প্লাস্টিকের যে ওয়ান টাইম ইউজের যে কাপগুলোতে, সেই কাপগুলোতে পানি খাওয়া ভালো, বা সেই কাপগুলোতে পানি খাওয়া ভালো না। এখন দেখো ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রচুর কথা হচ্ছে, আবহাওয়ার যে পরিবর্তন সেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। তাই এখন আমরা কিন্তু প্লাস্টিক যে ইউজটা, প্লাস্টিকের যে ইউজটা, সেটা কিন্তু আমরা করতে চাই না। দেখো এই ক্ষেত্রেও কিন্তু একদল বলবে যে না, আমাদের দরকার আছে প্লাস্টিক ইউজ করা, পক্ষে বিপক্ষে যখন বিতর্ক হয়। আবার একদল বলবে যে না, এটা পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর, এটার কোনো দরকার নেই। তো আর্গুমেন্ট মানেই হচ্ছে তোমার সেখানে একটা ফরে কেউ কথা বলবে, আবার এগেইনস্টে কেউ কথা বলবে। এখন যখন আমরা এসে লিখবো তখন তো আমাদের দুই পক্ষ থাকবে না, তখন আমরা নিজেরাই পক্ষে এবং বিপক্ষে পয়েন্ট দাঁড়া করাবো। দেখো তোমরা বার্গার খেয়েছো, তো এখন এই সময়টা বার্গার খাবার নয়, যখন সবকিছু স্বাভাবিক ছিল তখন আশা করি তোমরা বার্গার খেয়েছো অথবা বার্গার দেখেছো। আমাদের ছোটবেলায় বার্গার থাকতো 3টা লেয়ারের, রুটি থাকতো, বনরুটি, তার মাঝখানে হচ্ছে যে ফিলিংসটা থাকতো চিকেন বা ভেজিটেবল ফিলিংস, আর নিচে আবার বনরুটি থাকতো। এখন কিন্তু বার্গারও বিভিন্নভাবে, বার্গারেরও ইভলিউশন ঘটেছে, বার্গারেরও বিভিন্ন লেয়ার আছে। এখন চিন্তা করি আমরা একটা 5 লেয়ার বার্গারের। দেখো প্রথমে রুটি, তারপর ধরো সালাদ দেয়, তারপর ধরো চিজ দেয়, একটা চিজের একটা পুরো একটা লেয়ার থাকে, তারপর ফিলিংসটা দেয়, তারপর আবার একটু মানে আমাদের বার্গার দেয়, মানে বার্গার না তো সরি, তারপর আবার একটু সালাদ দেয়, তারপর কিন্তু আবার বনরুটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তো সাধারণত আজকালকার বার্গারগুলো 5 লেয়ারের হয়, 6 লেয়ারের হয়, 8-10 লেয়ারেরও হয়। আমরা একটু বার্গারের মতো করে চিন্তা করব আমাদের আর্গুমেন্টেটিভ এসে লেখার সময়, যে আমরা ধরে নেই যে 5টা প্যারাগ্রাফ থাকবে। প্রথমত ইন্ট্রোডাকশন, আমরা কি নিয়ে কথা বলবো, এরপর ফর, পক্ষে যে মত দেব সেই মত অনুযায়ী আমরা 2টো প্যারাগ্রাফ রাখবো। এরপর এগেইনস্ট, এগেইনস্ট মানে বিপক্ষের যে মতামত আমরা রাখবো সেটার জন্য আমরা একটা প্যারাগ্রাফ রাখলাম, ঠিক আছে। এরপর আমরা কি করলাম, কনক্লুশনে চলে গেলাম। এটা কিন্তু তোমরা 6 প্যারাগ্রাফেও বানাতে পারো। এগেইনস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু 2টো প্যারাগ্রাফ রেডি করতে পারো। আবারও বলছি কি করব আমরা, ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন লিখবো, এরপর পক্ষে কথা বলা নিয়ে আমরা 2টো প্যারাগ্রাফ লিখলাম, এরপর বিপক্ষে কথা বলা নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম। সেটা কেউ কেউ চাইলে 2টো প্যারাগ্রাফে লিখতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের বলা হয় 300 থেকে 500 ওয়ার্ডের মধ্যে শেষ করতে, তাই আমরা চেষ্টা করব 2টো প্যারাগ্রাফে পক্ষে বলতে আর একটা প্যারাগ্রাফে বিপক্ষে বলতে, তাহলে আমাদের 300 থেকে 500 ওয়ার্ডের মধ্যে যে কোনো এসে কভার হবে। তোমাদের মনে রাখতে হবে যে একজন টিচার কিন্তু বেশি বড় কোনো এসে পড়তে চাইবেন না, একঘেয়েমি চলে আসতে পারে, অথবা বেশি ছোট কোনো এসে পড়তে চাইবেন না, তাতে তোমাদের মার্কসের একটু ঘাটতি হতে পারে। তাই অবশ্যই আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ফরমেশন মেইনটেইন করতে হবে। তাহলে লেয়ার কয়টা আমরা মেইনটেইন করব? স্ট্যান্ডার্ড লেয়ার আমরা মেইনটেইন করব কিন্তু 5টা। এখন ধরো আমি একটা টপিক দিচ্ছি, why should we study history? why should we study history? আমাদের ইতিহাস কেন পড়া দরকার?
এখন তোমরা যারা আর্গুমেন্টেটিভ এসে লিখবে, এটাই আমাদের আজকে হোমওয়ার্ক থাকবে। তোমাদের কাজ হবে এই যে why should we study history এর বিপক্ষে এবং পক্ষে মতামত নিজেরা তৈরি করো, ঠিক আছে? দেখো, তোমাদের এই why should we study history যখনই এটা তোমাদের প্রশ্ন করা হবে, তখন তোমাদের চিন্তা করতে হবে যে ডু ইউ এনজয় স্টাডিং হিস্ট্রি? তোমরা ইতিহাস পড়তে কি ভালোবাসো কিনা? অর ইজ ইট নেসেসারি টু স্টাডি হিস্ট্রি? এই দুটো কোয়েশ্চেন নিজের মাথায় আগে চিন্তা করে নাও। যদি নেসেসারি হয় তাহলে তো পক্ষে তোমার একটা মত গ্রো করে গেল, যদি তুমি এনজয় করো তাহলেও পক্ষে তোমার আর একটা মত গ্রো করে গেল। এখন যদি মনে করো যে না, I don't enjoy studying history but it's necessary, তাহলে সেই পয়েন্টগুলো কিন্তু আমাকে বিপক্ষের মধ্যে রাখতে আমি পারি। আবার ধরো আমি যদি বললাম যে নো, এখন হিস্ট্রি পড়ে কোনো লাভ নেই, কারণ ব্যাকডেটেড ইস্যু নিয়ে এখন আর কেউ কথা বলে না। হিস্ট্রি মানে কি আমাদের অতীতে কি হয়েছে সেটা নিয়ে কথা বলা, ঠিক আছে? তো আমরা অনেকেই মত দিতে পারি যে না, মানে আগে কি হয়েছে সেটা নিয়ে এখন আর মানুষ ভাবে না, সো আমাদের হিস্ট্রি না পড়লেও চলে। সো তোমরা কি করতে পারো, তোমরা একটা পেজ নিতে পারো। জাস্ট আমি একটা প্র্যাকটিসের ক্ষেত্রে যে কোনো পয়েন্ট যখন তোমাদের দেয়া হবে তখন তোমরা কিভাবে চিন্তা করবে পরীক্ষার হলে, তোমরা লেখার আগে আর্গুমেন্টেটিভ এসে ধরো এসে গেছে, লেখার আগে তোমাদের কি করতে হবে, ব্রেইনস্টর্ম করতে হবে। আমি ক্লাসেও বলেছিলাম ব্রেইনস্টর্ম কি, চিন্তা করতে হবে, তারপর অর্গানাইজ করতে হবে, অর্গানাইজেশন যে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা। এরপর তোমার স্ট্রাকচারটা ঠিক করতে হবে যে তুমি কয়টা প্যারাগ্রাফে শেষ করবে, 5টা নাকি 6টা নাকি 8টা। সো তোমার ব্রেইনস্টর্মিং, তোমার অর্গানাইজেশন এবং তোমার স্ট্রাকচারের উপর কিন্তু তোমার মার্কস অনেকটাই ডিপেন্ডেবল। সো আমরা একটা সাদা পেজ নিলাম, নিয়ে লিখলাম why should we study history, লিখে এরপর আমরা অনেকগুলো পয়েন্ট লিখলাম। এই কিন্তু আমাদের এসে শুরু হলো না, আমরা এটা জাস্ট একটা মাথার মধ্যে একটা মানে কি বলবো, ওটাকে বলে হচ্ছে রাফ। সেই রাফটা আমরা মাথায় না করে করব কোথায়, একটা খাতার পৃষ্ঠায় অনেকগুলো পয়েন্ট লিখবো যে কেন হিস্ট্রি পড়ার দরকার, আবার কেন হিস্ট্রি পড়া দরকার না। ধরো তোমরা 5টা পয়েন্ট লিখলে, স্ট্রং পয়েন্ট যে এই কারণে হিস্ট্রি পড়া দরকার, 7-8টা পয়েন্ট লিখলে এই কারণে হিস্ট্রি পড়া দরকার না, বা সমান সমান রাখলে 5টা লিখলে যে হিস্ট্রি পড়ার কারণ, না পড়ার কারণ 5টা লিখলে। এরপর ওখান থেকে আমরা যখন এসে লিখবো তখন 2টো স্ট্রং পয়েন্ট বেছে নেব যে এই কারণে অবশ্যই আমাদের হিস্ট্রি পড়া দরকার। আর একটা আমরা কারণ বেছে নেব, খুব স্ট্রং কারণ, যে এই কারণে হিস্ট্রি পড়ার, মানে আমরা বিপক্ষে কাউন্টার পয়েন্ট বিপক্ষেও তো বলতে হবে, বিকজ ইটস অ্যান আর্গুমেন্টেটিভ এসে। আমার কাছে অন্য দলের কেউ এসে বিপক্ষে বলে যাবে না, আমাকে নিজেকেই সেট করতে হবে। সো আমি এরকম অনেকগুলো পয়েন্ট লিখে আমার মাথায় ধরো আমি একটা রাফ করে ফেললাম। এরপর ওখান থেকে আমি 2টো পয়েন্ট নিলাম ফরের কারণে এবং একটা পয়েন্ট নিলাম আমি এগেইনস্টের কারণে। আচ্ছা, এখন দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফ শুরুর আগে আমরা আগেও ক্লাসে বলেছি টপিক সেন্টেন্স দরকার। হোয়াট ইজ টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্স বা থিসিস স্টেটমেন্ট যেটাই বলো, সেটা হচ্ছে যে তুমি পুরোটা প্যারাগ্রাফে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবে সেটা একটা সেন্টেন্স বা 2টো সেন্টেন্সে সেটা খুব স্পষ্ট করে বুঝিয়ে দেয়া যে আমার এই প্যারাগ্রাফের ভেতরে এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে যখন প্যারাগ্রাফ নাম্বার 1 লিখবো অবশ্যই আমার টপিক সেন্টেন্স থাকতে হবে। ধরো আই এনজয় স্টাডিং হিস্ট্রি, এটার উপর আমার একটা টপিক সেন্টেন্স থাকবে। এই টপিক সেন্টেন্স থাকার পরেই কিন্তু আমি সেটাকে ডেভেলপ করতে থাকবো, ঠিক আছে? আবার নাম্বার 2, ইটস নেসেসারি ফর দ্য সোসাইটি টু নো ইটস রুটস, টু নো ইটস আইডেন্টিটি, পাস্ট আইডেন্টিটি, ঠিক আছে? যে অতীত ইতিহাস, অতীত পরিচিতি জানার জন্য একটা সমাজের ইতিহাস পড়া দরকার। এটা নিয়ে আমি একটা থিসিস স্টেটমেন্ট বা টপিক সেন্টেন্স লিখলাম, সেটাকে আমি ডেভেলপ করলাম। এরপরে আমি একটা এগেইনস্টে একটা পয়েন্ট বসাবো যে না,
এখনকার দিনে হিস্ট্রির অতটা গুরুত্ব নেই, কারণ আমাদের ব্যাক ইনফরমেশন বা পাস্ট ইনফরমেশন ইটস নো লঙ্গার সো ইম্পর্টেন্ট। তো এটা নিয়েও আমাকে একটা টপিক সেন্টেন্স কিন্তু করতে হবে। তো এইভাবে আমরা 3টা প্যারাগ্রাফে কিন্তু 3টা টপিক সেন্টেন্স আগে দিয়ে নেব। আমরা কিন্তু প্যারাগ্রাফ লিখলেই টপিক সেন্টেন্স থাকবে সেখানে, বা থিসিস স্টেটমেন্ট থাকবে। এসের ক্ষেত্রে কি থাকে? থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্টটা কি অনেকটা অ্যাকশনের মতো। টপিক সেন্টেন্স প্যারাগ্রাফে থাকে একই জিনিস, নাম ভিন্ন। প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স থাকে, থিসিস স্টেটমেন্টে থাকে এসেতে। ব্যাপারটা হচ্ছে তুমি ভিতরে জানিয়ে আলোচনা করবে, সেটার একটা সুন্দর রিপ্রেজেন্টেশন 1 or 2 সেন্টেন্সেসে, এরপর ডেভেলপ করবে। এরপর ওই প্যারাগ্রাফেরও কিন্তু একটা কনক্লুশন তোমাকে রাখতে হবে বা টার্মিনেটর তোমাকে রাখতে হবে, যে এই পয়েন্ট ঠিক আছে, ওটার ছোট্ট একটা কনক্লুশন আমরা রেখে দিলাম। এরপর আমরা ফরের জন্য 2টো রাখলাম, এগেইনস্টের জন্য একটা রাখলাম, রেখে আমরা কনক্লুড করব, এবং কনক্লুশনে আমাদের পুরোটা আমরা সুন্দর করে আবার ছোট করে লিখে প্রেজেন্ট করব। তো এইভাবে হবে আমাদের একটা আর্গুমেন্টেটিভ এসে। তো তোমাদেরকে আমি জাস্ট প্যাটার্নটা নিয়ে আজকে আলোচনা করলাম। আর্গুমেন্টেটিভ এসে নিয়ে আমরা আরো 2-3টা ক্লাস করব, যাতে আরো একটু ক্লিয়ার হয়, আরো একটু ভালোভাবে তোমরা লিখতে পারো। আমরা একটা এক্সাম্পলও তোমাদের সাথে আলোচনা করে নেব। Today is the first class about this argumentative essay. That's why I have discussed about the layout and structure or format. ঠিক আছে? তো আমি আবারও বলছি, 5টা লেয়ার। বার্গারের কথা চিন্তা করবে, প্রথমে রুটি, তারপরে সালাদ থাকবে, তারপরে চিজ থাকবে, চিজ, পনির, পনিরের যে একটা শীট দেওয়া থাকে, আজকাল থাকে, যদি না দেখো ইউটিউবে গিয়ে দেখে নাও। এরপর আমাদের ফিলিংস থাকে, চিকেন বার্গার হলে চিকেনের ফিলিংস থাকবে, ভেজিটেবল বার্গার হলে ভেজিটেবলের ফিলিংস থাকবে, ঘরেও বানিয়ে নিতে পারো বনরুটি কিনে, ঠিক আছে। তারপর আবার বনরুটি দিয়ে ঢেকে টুথপিক দিয়ে লাগিয়ে দেওয়া হয়। এই যে টুথপিক দিয়ে লাগিয়ে দেওয়ার কাজটা কিন্তু তোমাদের করতে হবে। যদি টুথপিক দিয়ে না লাগাও তাহলে কিন্তু বার্গারটা টোটালি সেট হবে না। এখন তুমি ফরের জন্য 2টা পয়েন্ট নিয়ে আসলা, সেটাকে ঠিকমতো ডেভেলপ করলে না। এগেইনস্টের জন্য একটা ফালতু পয়েন্ট নিয়ে আসলে, সেটাও ডেভেলপ করলে না, তাহলে কিন্তু আমার বার্গারটা সেট হবে না। সো আমাকে মাথায় রাখতে হবে যে বার্গার সেট করতে হলে আমাকে অবশ্যই স্ট্রং পয়েন্টস নিতে হবে। আমি একটু আগে কি বললাম, অনেকগুলো পয়েন্ট আমি লিখবো ঠিকই, কিন্তু আমরা 300 থেকে 500 ওয়ার্ডে লেখার জন্য অবশ্যই ফরের জন্য 2টো স্ট্রং পয়েন্ট নেব। মনে রাখতে হবে এমন পয়েন্ট বেছে নেব যেটা সম্বন্ধে আমরা অনেকটা বেশি একটু বকবক করতে পারবো। এমন কোনো পয়েন্ট আমরা নেব না। ধরো আমি যদি বলি যে আই এনজয় স্টাডিং হিস্ট্রি বিকজ আই ওয়ান্ট টু নো অ্যাবাউট আওয়ার পাস্ট আইডেন্টিটি, এই একটা পয়েন্ট আমরা নিলাম, তখন কিন্তু আমাদের বাঙালি ঐতিহ্য, হ্যাঁ, বাঙালি সংস্কৃতি, এই অনেক কথাবার্তা কিন্তু আমি এর ভেতরে নিয়ে আসতে পারবো। এমন কোনো পয়েন্ট আমরা নেব না যে পয়েন্ট নিলে পর আমাদের কাছে কথা থাকবে না, ঠিক আছে। সো এইভাবে একটা আর্গুমেন্টেটিভ এসে আমরা সাজাবো। তোমাদেরকে আমি ক্লাসে কিন্তু টেলিভিশন শিশুদের জন্য ক্ষতিকর এটা লিখতে দিয়েছিলাম, অনেকেই লিখেছিলে। এবারে আমি তোমাদেরকে এই পড়াটাই দেব, তোমরা ইউটিউবে গিয়ে একটু দেখে নিতে পারো ফর ইয়োর বেটারমেন্ট, আরেকটু ভালোভাবে দেখে নিতে পারো যে কিভাবে আমরা লিখতে পারি। আমি আশা করব এইটুক আলোচনায় তোমরা স্ট্রাকচারটা বুঝে গেছো। আমাকে জাস্ট আজকের দিনে তোমাদের এসে লিখতে হবে না, জাস্ট তোমরা আমাকে স্ট্রাকচারটা লিখে দেখাও, লেয়ারটা লিখে দেখাও। ওয়াই শুড উই স্টাডি হিস্ট্রি, যে এটাকে তোমরা কিভাবে সাজাবে। সবারই একরকম হবে, কেউ 2টো প্যারাগ্রাফ রাখবে ফরের জন্য, কেউ একটা প্যারাগ্রাফ রাখবে এগেইনস্টের জন্য, অথবা কেউ 2টো প্যারাগ্রাফ রাখবে ফরের জন্য, আবার 2টো প্যারাগ্রাফ রাখবে এগেইনস্টের জন্য। এখন অনেকে এভাবেও করতে পারে, দেখো এটাও কিন্তু একটা স্টাইল, ফর এবং এগেইনস্ট একটা প্যারার মধ্যে ঢুকিয়ে দিল, একটা প্যারার মধ্যেই বলবে যে এই কারণে এটার দরকার আছে, আবার ওই প্যারাগ্রাফের মধ্যেই আমি কাউন্টার দিতে পারি, এটাও কিন্তু একটা স্টাইল, যে এই কারণে হিস্ট্রি পড়া দরকার। কিন্তু আবার একটা প্যারাগ্রাফ আমি লিখলাম, এই কারণে হিস্ট্রি পড়া দরকার, কিন্তু আবার একটা প্যারাগ্রাফ লিখলাম, মোট 3টা প্যারাগ্রাফ লিখলাম, যেহেতু আমরা 5টা প্যারাগ্রাফ স্ট্যান্ডার্ড ফর্ম
আবার একটা লিখলাম, সেটার মধ্যেও ফর লিখলাম, ফরের বিষয় লিখে আবার লিখলাম কিন্তু। তো এইভাবে করেও কিন্তু আমরা লিখতে পারি। এখন আমি দেখতে চাই তোমরা কোনটা প্রেফার করো, প্রথমে ফর এরপর এগেইনস্টের জন্য আলাদা রাখবে নাকি একটার মধ্যে সব রাখবে। মনে রাখবে আমাদের বক্তব্য অবশ্যই আর্গুমেন্টেটিভ এসে, যেহেতু তর্ক বিতর্ক, বিতর্ক কিন্তু খুব স্পষ্ট এবং লজিকের মতো লজিক্যালি পয়েন্ট দিতে হবে তোমাকে, উল্টাপাল্টা লিখলে হবে না। অবশ্যই অর্থপূর্ণ এবং মানে কি বলবো, ওটার সাথে সংশ্লিষ্ট, তোমাকে যে পয়েন্টটা দেওয়া হয়েছে সেটার সাথে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাপারগুলোই তোমাকে তুলে আনতে হবে। সো আজকের পড়াটা তোমাদের হচ্ছে ফরম্যাটটা কি হবে, সবাই ইউটিউবে যখন দেখবে, দেখা শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে গিয়ে, আমি তোমাদেরকে সবসময় কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে বলি, বাট তোমাদের কমেন্ট আমি খুব কম পাই বা পাই না একেবারে। আমি আজকে আশা করব তোমরা সবাই কমেন্টে গিয়ে, আমি তো এসে লিখতে বলিনি, বলেছি জাস্ট স্ট্রাকচারটা আমাকে দেখাতে, অবশ্যই তোমরা আমাকে স্ট্রাকচারটা প্রেজেন্ট করবে। তো নেক্সট ক্লাসে আমরা একটা এক্সাম্পল নিয়ে কথা বলবো, হয়তো ওয়াই শুড উই স্টাডি হিস্ট্রি, এটা নিয়েই কথা বলবো, এটা নিয়েই আমরা আগাবো। সেই পর্যন্ত আমার হোমওয়ার্কটা করবে এবং স্টে সেফ, স্টে দ্য হেলদিয়েস্ট।